সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রশান্ত মহাসাগরের তলদেশে কেলভিন ওয়েভ নামে বিশাল উষ্ণ পানির স্রোত। ঘটছে শক্তিশালী সুপার এল নিনো। বিভিন্ন দেশে সৃষ্টি হচ্ছে খরা, বন্যা ও তাপ প্রবাহ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্থিতিশীল রয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে বসতবাড়ি ও রাস্তাঘাট। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় বলছেন জামায়াতে ইসলামীর আমির। শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়ার চেষ্টা দেশের মানুষের সঙ্গে যায় না, মত মির্জা ফখরুলের। শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। নওগাঁয় আমের সংরক্ষণাগার না থাকায় প্রতি মৌসুমে বিপুল ফল নষ্ট হচ্ছে। পচন এড়াতে অনেক চাষি আম বিক্রি করেন কম দামে, মিলছে না প্রত্যাশিত লাভ। নওগাঁতে হাজার কোটি টাকার আম নষ্ট হয়ে যায়। নওগাঁতে যদি একটা আম সংরক্ষণগার থাকতো তাহলে আমরা উপকৃত হতাম। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন চলছে। মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। হাজার হাজার মানুষের পাশাপাশি বিদেশের বিশিষ্ট অতিথিরাও শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ইরানের স্পিকার বাখের গালিবাফের সঙ্গে বৈঠক করে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হত্যাকাণ্ডের 4 মাসেরও বেশি সময় পর ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায়ের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক এই সর্বোচ্চ নেতার কফিন এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়েছে। বিদেশি অতিথি ও হাজার হাজার মানুষ ভরাক্রান্ত হৃদয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্র্যান্ড মোসাল্লায় রাখা অন্যান্য কফিনের মধ্যে আছে আলী খামেনির জামাতা, বড় মেয়ে, পুত্রবধূ ও খামেনির 14 মাস বয়সী নাতনির মরদেহ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, বিভিন্ন দেশের 8 জন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং 12টি দেশের পার্লামেন্টের স্পিকার সহ 100টির মতো দেশের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকদিনের আনুষ্ঠানিকতায় 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে। একে শতাব্দীর সেরা দাফনের আয়োজন বলে অভিহিত করেছেন তারা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, খোলা হয়েছে হাজারো সেবা কেন্দ্র। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবার জানাজা ও দাফনে থাকতে পারছেন না। জীবনের ঝুঁকি বিবেচনায় তাকে অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেয়নি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মুজতবা খামেনির মুখপাত্র হাকিম ইলাহি। আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রবিবার পর্যন্ত গ্র্যান্ড মোসাল্লায় থাকবে। সোমবার তেহরানে শোক যাত্রা হবে। পবিত্র শহর কৌমেও রয়েছে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে হবে স্মরণ অনুষ্ঠান। সবশেষ 9 জুলাই ইরানের গুরুত্বপূর্ণ মাশহাদ শহরে ইমাম রেজার সমাধিস্থলে খামেনিকে সমাহিত করা হবে। আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কোনো ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় 87 বছর বয়সী ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি 36 বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রশান্ত মহাসাগরের তলদেশ দিয়ে নিঃশব্দে ধেয়ে চলছে বিশাল এক উষ্ণ পানির স্রোত। বিজ্ঞানীরা একে বলছেন কেলভিন ওয়েভ। এটি ডেকে আনছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনো, যে কারণে বিশ্বজুড়ে খরা, বন্যা ও তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। সাগরের নিচের এই ঢেউ কতটা ভয়ঙ্কর! সাধারণত সাগরের তলদেশের পানি সমতলের চেয়ে অনেক ধীরে উত্তপ্ত বা শীতল হয়, কিন্তু সমুদ্রের গভীরে চলমান বিশাল উষ্ণ পানির ঢেউ ইতোমধ্যেই কিছু এলাকায় স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 7.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে।
এই কারণেই বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়েছে ভয়াবহ জলবায়ু আতঙ্ক। বিজ্ঞানীরা সতর্ক করছেন, প্রশান্ত মহাসাগরের গভীরে তৈরি হওয়া অস্বাভাবিক উষ্ণ পানির দানবীয় প্রবাহ পৃথিবীকে ঠেলে দিতে পারে এক বৃহৎ সুপার এলনিনোর দিকে। বিজ্ঞানীরা দাবি করছেন, এখনকার কেলভিন ওয়েভটি 1997 সালের মারাত্মক কেলভিনের রূপের সঙ্গে পাল্লা দিচ্ছে। 1850 সালের পর থেকে এমন সুপার এলনিনোর দেখা মিলেছে মাত্র 6 বার। এলনিনো হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের উপরিভাগের পানিকে মারাত্মক উষ্ণ করে তোলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ খরা, পানির সংকট এবং কৃষি উৎপাদনে বড় ধস নামতে পারে। বাংলাদেশেও বাড়তে পারে তীব্র গরম, বিদ্যুৎ সংকট, ফসলহানি এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি। অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটা, সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে। তারা অনেক সময় এই দুই টাইমে ধান শুকাতে পারেনি। আমন ধান যেটা, এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি সংকট বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর নতুন সংকেত শুধু পরিবেশ নয়, বরং বিশ্ব অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানব সভ্যতার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা আরও বলছেন, 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এলনিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2026 সালের সুপার এলনিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাসও দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে, এই গ্রীষ্মে এলনিনো হবার সম্ভাবনা রয়েছে 62 ভাগ। উত্তরের 2 জেলা কুড়িগ্রাম ও নওগাঁয় নদ নদীর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি সমতলে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। তবে অন্তত 36টি পয়েন্টে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে অসংখ্য বসতবাড়ি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। বৃষ্টি ও উজানে ঢল কমে আসায় নওগাঁ, আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তাই জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। সকালে নেত্রকোনায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশের 1 ইঞ্চি জায়গার উপর অন্য কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সবাই মিলে দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে বিজিবির পাশে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামীর আমির বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সংসদে একটি বিল এনেছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে। আমরা চাই জাতীয় স্বার্থ এবং উন্নয়নের ক্ষেত্রে এখানে সরকারি দল, বিরোধী দল বড় কথা নয়, আমাদের ঐক্যের জায়গাটা ঠিক থাকতে হবে। নীতি, পলিসি, কৌশল ব্যবধান থাকবে। এই স্বার্থ এবং প্রাপ্যতার দিক থেকে আমরা যদি কোনো বেশ কম দেখি, এই ব্যাপারে জনগণের হয়ে কথা বলার, দৃষ্টি আকর্ষণ করা, আপত্তি জানানো, এটা আমাদের শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অধিকার। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়। এটি বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আজ ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দিতে পারে গণমাধ্যম, এমনটি মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে সুপ্রিম কোর্টে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার আইন নিয়ে কাজ করছে। রাষ্ট্র ও সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
সভায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল, তাই সময়োপযোগী নতুন আইনি কাঠামো দরকার। অতএব রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। ভবিষ্যতেও আপনাদের দায়িত্বশীলতার উপরেই কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মোড় পরিবর্তন ঘটবে, বাক পরিবর্তন ঘটবে, যা যেমন করে অতীতে ঘটেছে। বর্ষা মৌসুম আর গরমের কারণে রাজধানীতে মশার উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, যা উঠে এসেছে আজকের জনতার কথায়। দিন কিংবা রাত, রাজধানীতে মশার উপদ্রব এমন এক পর্যায়ে পৌঁছেছে, এক মুহূর্ত শান্তিতে মশারি কিংবা কয়েল ছাড়া থাকার উপায় নেই। 2 সিটি কর্পোরেশন প্রতি বছর মশা মারার পিছনে কোটি কোটি টাকা খরচ করলেও তার সুফল তেমন একটা ভোগ করছে না নগরবাসী। প্রচুর মশা, কিন্তু মশারিটা নাই ঘুমায়, কয়েল জানাই ঘুমায়, কিন্তু এর জন্য কেউ প্রতিবাদ করে না। সিটি কর্পোরেশনের লোকজন এখানে কোনো দেখাশোনার জন্য আসে না। মশার উপদ্রবে এই এলাকার সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে ছেলেমেয়েরা লেখাপড়াতে বসতেই পারে না, মশারি টানে তারপরে তারা লেখাপড়া করে। উপদ্রবটা অনেক আগের চেয়ে অনেক বৃদ্ধি হয়েছে। তো আরও সিটি কর্পোরেশনের লোক বলতে কি আমাদের এখানে আপাতত কেউ এখন পর্যন্ত আমি দেখিনি। বর্তমানে মশার যে উৎপাত, এতে মনে হয় একসময় যে নগরবাসী এই মশার উৎপাতের জন্যই হয়তো ওইখান থেকে চলে যেতে হবে। মানে সিটি কর্পোরেশন তো ওষুধ কম বেশি দিতেই আছে, কিন্তু ওষুধ দিয়ে আমার মনে হয় যে 10% কাজ হয়। মশার উৎপাত অতিরিক্ত, আপনার কাস্টমার 5 মিনিট বসেও থাকতে পারেন না। আর সিটি কর্পোরেশনের যদি কথা বলেন, তারা এই বছরের মধ্যে মনে হয় না আসছে এবং কে ওষুধ মেডিসিন দিয়ে গেছে। নওগাঁয় আমের সংরক্ষণাগার না থাকায় প্রতি মৌসুমে বিপুল ফল নষ্ট হচ্ছে। পচন এড়াতে অনেক চাষি কম দামে আম বিক্রি করে দেন, ফলে বঞ্চিত হন প্রত্যাশিত লাভ থেকে। এজন্য দ্রুত জেলায় আমের সংরক্ষণাগার তৈরির দাবি চাষিদের। প্রতি বছরই নওগাঁতে শত শত হেক্টর জমিতে আমের বাগান সিজন হচ্ছে এবং বিগত কয়েক বছর যাবৎ রাজশাহী ও চাপাই জেলাকে ছাড়িয়ে আম উৎপাদনের শীর্ষে রয়েছে নওগাঁ। কিন্তু প্রতি বছরই একটি আম সংরক্ষণাগার না থাকার কারণে প্রায় 1000 কোটি টাকার আম নষ্ট হয়। নওগাঁতে যদি একটা আম সংরক্ষণাগার থাকতো তাহলে এই আমটা নষ্ট হতো না এবং কৃষকরা ভালো একটা মূল্য পাইতো। আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, লস হচ্ছে। কাজেই নওগাঁতে যদি একটা সংরক্ষণাগার থাকতো তাহলে আমরা উপকৃত হতাম আর কি। সরকার যদি কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা কৃষক যারা আম চাষি আছে সবাই লাভবান হতো। আম যখন পাকতে শুরু করে তখন ব্যাপক হারে আমের আমদানি হয় বাজারগুলোতে। প্রায় নওগাঁতে 1000 কোটি টাকার আম নষ্ট হয়ে যায়। এখানে যদি একটা সংরক্ষণাগার থাকতো তাহলে কৃষক অনেক উপকৃত হতো। যদি নওগাঁতে একটি আম সংরক্ষণাগার স্থাপন করা যায় তাহলে নওগাঁর আম চাষিরা যেমন লাভবান হবেন, নওগাঁর অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে। এই নওগাঁয় যদি একটি আম সংরক্ষণাগার স্থাপন করা হয় তাহলে কৃষকদের 1000 কোটি টাকার আম যেমন বাঁচবে, তেমনিভাবে কৃষকরা আম সংরক্ষণ করে বছরে বিভিন্ন সময় বাজারজাত করে অধিক লাভবান হবেন এবং বিদেশে রপ্তানিযোগ্য যে আমগুলো, সে আমগুলো তারা সংরক্ষণ করে বাহিরে পাঠাতে পারবে খুব সহজেই। এমনটি দাবি জানিয়ে আসছে নওগাঁর আম চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। রাজধানীতে চলতি সপ্তাহেও স্থিতিশীল রয়েছে সবজির বাজার। প্রায় সব ধরনের চালের দাম কিছুটা কমেছে, তবে মাছ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকায় যারা নিয়মিত বাজার করেন সম্প্রতি তাদের অভিজ্ঞতাটা প্রায় একই রকম। বেশ কয়েকদিন ধরেই সবজির দাম স্থিতিশীল। বর্ষায় যেসব সবজি মেলে তার বেশিরভাগেরই দাম 50-এর নিচে। সারা বছরই পাওয়া যায় বেগুন। রাজধানীর কারণ বাজারে এটির দামই সর্বোচ্চ, প্রতি কেজি 80 টাকায় কিনতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবজির বাজার কিছুটা কম আছে, কারণ হলো পটল কিনেছি আজকে 25-30 টাকা কেজি, ঢেঁড়স 30 টাকা কেজি। কোনো সবজি এখন 30-40 টাকার উপরে কোনো সবজি আমার জানার মতন দেখি না।
সব সবজি 30 টাকা পাইকারি, বুঝছেন, 30 টাকা 35 টাকা, এরপরে কোনো সবজি বাজারে নেই। বৃষ্টি বন্যা থেকে এখনো প্রভাবমুক্ত পেঁয়াজ, ফলে দামও স্থিতিশীল। পেঁয়াজ মানে গত সপ্তাহ 40 বেচছি, সপ্তাহ 40 টাকায় বেচতেছি, দাম বাড়ে নাই। আর আদা রসুন বাড়ে নাই, সেম রেটে আছে, গত সপ্তাহ যে দাম এই সপ্তাহ এই দাম। চালের দাম কিছুটা কমলেও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের দামেই। মিনিকেট 28 সাল আপনার 2600-2700 টাকা বিক্রি করছি, এখন 2500 টাকা বিক্রি করতে পারি। আপনার বাজেটে দামের কথা বলছে, তো এই দামটার মেইলের থেকে যদি রেটটা কম যদি না দেয়, তাইলে এই ছোটোখাটো দোকানদার বা যারা ডিলার এরা তো কমে বিক্রি করতে পারবো না। জিনিসের দাম বাড়লে কিন্তু যে কোনো মুহূর্তে বাড়ে যায়, আর কমলে এটা সহজে কেউ কমাতে চায় না। বর্ষা মৌসুমে এখনো নানা প্রজাতির মাছ মিলছে বাজারে। রুই কাতলা ছাড়াও পাবদা, ট্যাংরা, বাইম ও বাইলার দিকে অনেকের নজর। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় সাইজের পাবদা তো পাওয়া যাচ্ছে না, একটু ছোট সাইজের পাবদা তারপরে 400 টাকার নিচে পাওয়া গেল না আর কি, 400 টাকাতে কিনতে হলো। এখানে এসেছি যে মাছের দামটা কম পাবো বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে কম পাবো, কিছুটা কম পেয়েছি। রুই মাছ বিক্রি করছি কেজি সাইজ 310 টাকা আর 2 কেজি সাইজ 350। এছাড়া গরুর মাংস মিলছে 850 ও খাসি 1250 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বপ্ন পূরণে সারা দেশ সফর করছেন পটুয়াখালীর এক যুবক। মসজিদে মসজিদে ঘুরে দিচ্ছেন আজান, থাকা খাওয়া সবই হচ্ছে মানুষের ভালোবাসায়। তার নাম আলী আকবর। পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন মধ্য টিয়াখালী গ্রামের সরওয়ার হাওলাদারের ছেলে আলী আকবর। সম্প্রতি সিভিল ডিপ্লোমা শেষ করেছেন তিনি। ছোট থেকেই আকবরের স্বপ্ন ছিল দেশের 64 জেলার একটি করে মসজিদে আজান দেবেন ও নামাজ আদায় করবেন। গত 8 এপ্রিল যাত্রা শুরু করেন তিনি। এরই মধ্যে সফর করেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী সহ অন্তত 22টি জেলা। ঘর থেকে খালি হাতে বের হয়ে নানা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উপভোগ করছেন বিভিন্ন দর্শনীয় স্থান। বেশিরভাগ রাত কাটাচ্ছেন মসজিদে। মানুষের ভালোবাসায় পাচ্ছেন খাবার। তবে বেশিরভাগ জায়গায় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হলেও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। কিছু কিছু জিনিস ফেস করছি, দেখা গেছে আপনার অনেক জিনিসই ফেস করা লাগছে। দেখা গেছে কেউ কেউ চাইলে খাওয়ায় না। যেহেতু আমার বিনা টাকায় সফরটা ছিল, সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম লিফট নেওয়ার, তো কেউ কেউ নিত। তাই এমন দেখা গেছে আমি 2-3 কিলোমিটার হাঁটতাম এই রোদের ভিতরে, কেউ আমার লিফট দিত না। সেক্ষেত্রে একটা পাইতাম, আবার সে অর্ধেক নামাই দিত, পরে আবার আরেকটা পাইতাম। এরকম করে আপনার দেখা গেছে আমার টার্গেট ছিল প্রত্যেক জেলায় এক একটা মসজিদে আজান দেয়া এবং নামাজ পড়া। একদিনে 3টা জেলাও কভার করছি। এখন দেখা গেছে বরিশাল থেকে শুরু করছি, জালাকাটে গিয়ে জোহরের আজান দিছি, আপনার পিরোজপুর গিয়ে আসর আজান দিছি এবং বাগেরহাট গিয়া মাগরিব আজান দিছি। কারণ তখন তো আমার থাকার কোনো জায়গা ছিল না মসজিদ ছাড়া। তো আমি চেষ্টা করতাম যে আমি যত তাড়াতাড়ি পারি আমার এই যে জেলাগুলো কভার করা। আলী আকবরের ব্যতিক্রমী সফরকে একটি বিরল ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। আমরা অতি উৎসাহিত যে আসলে ও সামনের দিকে আগাইয়া যাক। আমরা সবাই এই জন্য ওর এই দীর্ঘ বা সুস্থ কামনা করছি। আমরা খুবই খুশি হয়েছি যে একটা বাংলাদেশে 64 জেলা বিনা টাকায় ঘোরা এবং 64টা মসজিদ আজান দেওয়া আমাদের একটা গর্বের বিষয়। তো তার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সবসময়, সে আরও অন্য অন্য জায়গায় যাক এবং তার চ্যালেঞ্জটা পূরণ হোক। শুধু 64 জেলা আজান দেওয়া তার মুখ্য উদ্দেশ্য হলো, এটার সাথে সাথে সে আমাদের বাংলাদেশের 64 জেলা সম্পর্কে, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারবে এবং তার এই কাজকর্ম দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং বাংলাদেশের 64 জেলা সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করবে। মানুষের ভালোবাসা নিয়ে সফলভাবে 64 জেলা সফর শেষ করবেন আলী আকবর, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের স্মরণ ও বর্ষা বন্দনায় আয়োজিত হলো মনোজ্ঞ বর্ষা উৎসব। রাজধানীর ছায়ানট মিলনায়তনে এই আয়োজনে ছিল বর্ষার রাগাশ্রয়ী গান, একক ও দলীয় সঙ্গীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি। আষাঢ়ের রিমঝিম বৃষ্টির ছন্দে সুরের সুধায় সিক্ত করতে ছায়ানট আয়োজন করেছে তাদের ঐতিহ্যবাহী বর্ষার অনুষ্ঠান। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের স্মৃতির উদ্দেশ্যে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির মিলনায়তনে সমবেত শিল্পীদের কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর একে একে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের একক ও দলীয় সঙ্গীত। বর্ষার বন্দনায় গাওয়া প্রতিটি গানের সঙ্গে নৃত্য এই আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। অনুষ্ঠান জুড়ে গান ও নৃত্যের পাশাপাশি বর্ষার কবিতা আবৃত্তি এবং সেতারের অনবদ্য সুর মুগ্ধ করে শ্রোতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কর্মক্ষেত্রে অনেককে দীর্ঘ সময় চেয়ারে বসে থাকতে হয়। এতে ওজন বৃদ্ধি, হৃদরোগ ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। গবেষণা বলছে প্রতি ঘন্টায় 5 মিনিট কর্মবিরতি দিয়ে হাঁটাহাঁটি করলে রোগের ঝুঁকি কমার পাশাপাশি কাজে গতি আসে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। কর্মক্ষেত্র মানেই কাজের চাপ, আর কাজের চাপের কারণে আমাদের অফিস জীবনে অনেকটা সময় বসে থাকতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই বসে থাকার কারণে কিন্তু হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয় মানুষ। কিন্তু এ থেকে মুক্তির উপায় রয়েছে। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনের নতুন এক গবেষণায় দেখা গেছে প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিটের কর্মবিরতি কিংবা চেয়ার থেকে উঠে হাঁটাকে আপনাকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। আর এই 5 মিনিটের কর্মবিরতিকে নাম দেওয়া হয়েছে মুভমেন্ট স্ন্যাক্স। এই গবেষণা দলের প্রধান গবেষক কিথ ডিয়াজের পরামর্শ হলো কম নড়াচড়া করো এবং বেশি হাঁটো। অর্থাৎ প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিট হাঁটা কিংবা বিরতি নেওয়া শরীর ও মন সুস্থ রাখতে যথেষ্ট। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের করা এই গবেষণায় 11,000 মার্কিন কর্মীকে নিয়ে করা হয়েছিল, যেখানে তারা 8 থেকে 9 ঘন্টার শিফটে কাজ করতেন। তাদের কাউকে কাউকে বলা হয়েছিল 30 মিনিটে 5 মিনিট বিরতি নিতে, কাউকে বলা হয়েছিল 2 ঘন্টার মধ্যে 5 মিনিট বিরতি নিতে, অথবা কাউকে বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে 5 মিনিট বিরতি নিতে। সেখানে দেখা গেছে যারা প্রতি ঘন্টায় 5 মিনিট বিরতি নিয়েছেন তাদের মধ্যে কাজের উৎপাদনশীলতা বেশি, তাদের কাজের গতি বেশি এবং তাদের মন মেজাজ ভালোই সুস্থ থাকে। হাঁটা কিন্তু একটি কম খরচের ভালো অভ্যাস। আপনি কিন্তু কাজের পাশাপাশি ফোন কল কিংবা ভিডিও কলের মধ্যেই হেঁটে নিতে পারেন। এমনকি ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনও এই গবেষণাকে স্বাগত জানিয়েছেন। কাজের চাপের কারণে কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে আমরা কতক্ষণ ধরে চেয়ারে বসে রয়েছি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বসে রয়েছি। তাই আপনি চাইলেই আপনার মোবাইলে একটি অ্যালার্ম অথবা টাইমার দিয়ে রাখতে পারেন যে আপনাকে প্রতি ঘন্টায় হাঁটার জন্য, অর্থাৎ মনে করে দিবে মুভমেন্ট স্ন্যাক্সের কথা। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ শুরুর আগে কেপ ভার্দেকে নিয়ে ছিল না মাতামাতি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে দলটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে সবাইকে চমকে দেয়। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও ড্র করে ইতিহাস গড়ে ওঠে নকআউট পর্বে। এখন পর্যন্ত কেপ ভার্ডের সবচেয়ে বড় পারফর্মার 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া। এই ম্যাচে তিনিই হতে পারেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজদের জন্য অন্যতম বড় হুমকি। পাশাপাশি তাদের জমাটো রক্ষণ আর পাল্টা আক্রমণ গড়ে দিতে পারে ব্যবধান। কাগজে কলমে অভিজ্ঞতা, তারকা আর মানের দিক থেকে নিঃসন্দেহে এগিয়ে আর্জেন্টিনা। খেলা শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষকে তাদের অর্ধে আটকে রাখার চেষ্টা করবে আলবিসেলেস্তারা। সঙ্গে 2 ফুলব্যাককে উপরে তুলে আক্রমণের পথ চওড়া করবে যেন কেপ ভার্দের ঘন রক্ষণে ফাঁক বের করা যায়। আর সেই ফাঁক একবার তৈরি হলে বাকি কাজটা মেসি কিংবা অন্য কারো ফিনিশিং। প্রতিপক্ষের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন আকাশী নীলদের কোচ লিওনেল স্কালোনি। মায়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। তখন তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা প্রায় 67%। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচে শুধু দর্শক হয়ে থাকবে না বাংলাদেশ। বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের জার্সি তৈরি হয়েছে বাংলাদেশ থেকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এদিকে ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশে এখন চলছে নানা আয়োজন। হবিগঞ্জে হয়ে গেল আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ। খেলা শেষে আয়োজন করা হয় ভোজের।
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারা দেশ। ছোট্ট বড় সকল বয়সের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিশ্বকাপ ফুটবল, যেখানে মেসি, রোনালদো ও নেইমারের মতো তারকাদের জাদুকরি দাপটে কাঁপছে বিশ্বকাপের মাঠ। সেখানে তাদের প্রতি ভালোবাসার এই ছোট্ট উদাহরণ এই প্রীতি ফুটবল ম্যাচ। আমরা চাই আমরা সুন্দর ভদ্র খেলা দেখাতে চাই। আমরা অহংকার করি না, অহংকার পতনের মূল। ইনশাল্লাহ 26 সালে আমরা বিজয়ী অবশ্যই হব। এই আয়োজনটা আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য যে আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার সদরপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে মেতে ওঠেন ফুটবলে। খেলা শেষে তারা মিলিত হন ভোজন বিলাসে। তো আজকে এই ফুটবল ম্যাচে খাসি অলরেডি বিরিয়ানি পাক হয়ে গেছে। আমরা হারার পরে বা জিতার পরে সবাই একসাথে বসে, যেহেতু এটা প্রতিদ্বন্দ্বিতা না, আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট করার জন্য আমরা এই ম্যাচটা আয়োজন করছি, শুধু আনন্দ এবং বিনোদনের জন্য। বিশ্বকাপের টান টান উত্তেজনা বাড়তে থাকায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন হবিগঞ্জের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। 2022-এর মধ্যে আমরা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, ইনশাআল্লাহ এবার আমরা চ্যাম্পিয়ন হব। জায়গাটার মাঝে আমরা 6টা স্টার লাগানি, আমরা বহুত স্বপ্ন। ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা যতটা বাড়ছে, ততটাই বাড়ছে ফুটবলের প্রতি প্রেম ও ভালোবাসার টান। দিন শেষে প্রিয় দলের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি, এমনটাই চান সমর্থকরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। এবারে ক্রিকেট। টানা দুইবারের ফাইনালিস্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে 8 বছর পর নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আসরের দ্বিতীয় সেমিতে স্বাগতিকদের জয় 40 রানের ব্যবধানে। নির্ধারিত ওভারে 5 উইকেট 169 রান সংগ্রহ করে ইংলিশরা। অধিনায়ক সিভার ব্রান্টের ব্যাট থেকে আসে 75 রান, হেদার নাইট করেন 58। চতুর্থ উইকেটে এই দুজনের জুটিতে যোগ হয় 133 রান, যা নারী টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি। লক্ষ্য তাড়া করে সাউথ আফ্রিকার শুরুটা আশা জাগানীয় হলেও ধরে রাখতে পারেনি তারা। বুলভার্টের বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় প্রোটিয়া নারীরা। রবিবার লর্ডসের ফাইনালে 6 বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দুই লায়ন্স। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রশান্ত মহাসাগরের তলদেশে কেলভিন ওয়েভ নামে বিশাল উষ্ণ পানির স্রোত, ঘটছে শক্তিশালী সুপার এল নিনো। বিভিন্ন দেশে সৃষ্টি হচ্ছে খরা, বন্যা ও তাপপ্রবাহ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্থিতিশীল রয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে বসতবাড়ি ও রাস্তাঘাট। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, বলছেন জামায়াত ইসলামীর আমির। শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়ার চেষ্টা দেশের মানুষের সঙ্গে যায় না, মত মির্জা ফখরুলের। শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। নওগাঁয় আমের সংরক্ষণাগার না থাকায় প্রতি মৌসুমে বিপুল ফল নষ্ট হচ্ছে। পচন এড়াতে অনেক চাষি আম বিক্রি করেন কম দামে, মিলছে না প্রত্যাশিত লাভ। নওগাঁতে 1000 কোটি টাকার আম নষ্ট হয়ে যায়। নওগাঁতে যদি একটা আম সংরক্ষণাগার থাকতো তাহলে আমরা উপকৃত হতাম। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।